আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, গতকালকে হেফাজতের একটি মহাসমাবেশ শেষ হলো ঢাকাতে। সেই মহাসমাবেশ কেন হলো এবং 4টি দাবি তারা উত্থাপন করেছে সেখানে, সেই দাবিগুলো কেন এসেছে এই বিষয়ে আমরা আলোচনা করব। তার আগে আরেকটা বিষয় আমার মনে হয়, সেটা কি জানেন? আমার কাছে এমনটা মনে হয় যে ডক্টর ইউনূস কিছু কিছু কমিশন করেছে, যেইগুলা মানে কমিশন করে সেই কমিশনকে সময় দেওয়ার প্রেক্ষিতে সে আলোচনা সামনে আনলে কিছু রিয়্যাক্ট হবে, আরও কিছু আলোচনা বাড়বে, সেই প্রেক্ষিতে কিছু সময় ক্ষেপণ হবে। আমার কাছে মনে হচ্ছে যে এই প্রেক্ষিতে ডক্টর ইউনূস অনেক ক্ষেত্রে সময় ক্ষেপণ করছেন বলেই মনে হচ্ছে। আমার কেন মনে হচ্ছে, এটা আলোচনার শেষের দিকে যে আমরা মিলাই দেখব। তো আমরা এখন আপাতত আলোচনা করি যে হেফাজতের দাবিগুলো কী ছিল। প্রথমত, নারী সংস্কার বিষয়ক কমিশনের কোরআন ও সুন্নাহ বিরোধী প্রতিবেদন সহ কমিশন বাতিল, এটা হল নাম্বার 1। অর্থাৎ রিসেন্ট আমরা যে নারী সংস্কার কমিশন পেয়েছিলাম, সেই কমিশনের দাবিগুলো সহ এবং সেই কমিশনটাই বাদ করা হলো হেফাজতের 1 নাম্বার দাবি। আচ্ছা, সংবিধানে আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস পূর্ণ বহাল, এটা একসময় মানে সংবিধানে ছিল, এটা গত সরকার সরাই দিয়েছে, এই মুহূর্তে সেটাকে আবার পূর্ণ বহাল, এটা হলো 2 নম্বর দাবি। আওয়ামী ফ্যাসিবাদের আমলে করা সব মিথ্যা মামলা প্রত্যাহার এবং 2023 সালের 5ই মে শাপলা চত্বরে সংগঠিত গণহত্যা সহ সব হত্যার বিচার, এটা হলো 3 নম্বর দাবি। আর 4 নম্বর দাবি হলো ফিলিস্তিনি ও ভারতে মুসলিম গণহত্যা নিপীড়নের বন্ধে সরকারকে চাপ প্রয়োগ করা, এটা হলো 4 নম্বর দাবি। এই 4টা দাবি হেফাজতের গতকালকের এই সমাবেশ থেকে দেওয়া হয়েছে এবং এই 4টা দাবিকে সামনে রেখেই তারা গতকালকে যে মহাসমাবেশ করেছে। মূলত প্রথমত যে দাবিটা ছিল যে নারী সংস্কার কমিশনে যে কোরআন হাদিস সুন্নাহ বিরোধী কথা বলা হয়েছে, সেই বিষয়গুলো বাদ দেওয়ার কথা। মূলত এই সমাবেশটা হওয়ারই দরকার ছিল না, বা হইতোই না। আমি এই কেন বলছি আপনারা নিশ্চয়ই মিলাবেন যে ডক্টর ইউনূস কেন কালক্ষেপণ করছেন বলে আমার মনে হচ্ছে। মানে এই নারী অধিকার কমিশনটা যে কর্মকাণ্ডগুলো করেছে, মানে সেখানে অনেক ভালো কিছু আছে, সেই ভালো কিছু এই কমিশন ছাড়াও আমরা জানি নারীর প্রতি আমাদের সমাজে যে পুরুষতান্ত্রিক সমাজ বাস্তবতায় যে বৈষম্য হয়, এগুলো আমরা মোটামুটি জানি। এগুলোর ব্যাপারে আমরা অকিবহাল এবং এইগুলো আমরা পরিবর্তন চাই। পুরুষরাই পরিবর্তন চায়, শুধু নারীরা পরিবর্তন চায় ব্যাপারটা তা না। এই পুরুষতান্ত্রিক সমাজের পুরুষরাও আবার এগুলা পরিবর্তন চায়। কিন্তু মেজর যে 4-5টা পয়েন্ট ছিল, সেটার প্রথম পয়েন্টটা ছিল যে কোনো মানে স্বামী স্ত্রী দাম্পত্য জীবনেও যদি কোনো স্বামী স্ত্রীর সাথে মেলামেশার ক্ষেত্রে বল প্রয়োগ করে বা শক্তি প্রয়োগ করে, সেই ক্ষেত্রে সেটা এই ধর্ষণ অপরাধ হবে, ফৌজদারি মামলা হবে, সে আইনের আশ্রয় নিতে পারবে। এই বিষয়টা, এই কমিশনগুলোর কথা আমি কি বলবো, এই কমিশনটা কোনোভাবে ইনক্লুসিভ কমিশন হয় নাই। আপনারা দেখবেন যে সেখানে 11 জন এই কমিশনার আছে মোট, তাদের সমন্বয়ে যে কমিশন গঠন করা হয়েছে, তাদের সেই কমিশনে সমাজের সর্বস্তরের মানে সকল স্টক হোল্ডারদের অংশীজন নেওয়া হয় নাই। তারা বলতেছে যে এই সকল অংশীজন নিতে গেলে আমাদের কমিশনটা অনেক বড় হয়ে যেত। বড় হইতো কি ছোট হইতো, তাহলে আপনারা কমপক্ষে অংশীজনগুলোর সাথে আলোচনা করে নিতে পারতেন, আলোচনা করেও নেওয়া হয়নি। তো যাই হোক, যে আলোচনা আমরা ছিলাম যে মানে স্বামী স্ত্রী মেলামেশার ক্ষেত্রেও যদি বল প্রয়োগ করা হয়, সেটা আসলে এটা কীভাবে প্রমাণ করা হবে যে বল প্রয়োগ করা হয়েছে কিনা, কতটুকু বল প্রয়োগ করা হয়েছে। তারপরে বিচারিক প্রক্রিয়ায় একটা স্বামীকে যখন সাজা দিতে হবে, তখন তো তার সাক্ষী লাগবে। তো স্বামী স্ত্রী যখন একটা সংসারে একটা ঘরে মেলামেশা করবে, জোরপূর্বক হোক বল প্রয়োগ ক্ষেত্রে হোক, সেক্ষেত্রে আপনি সাক্ষী পাবেন কোথায়? তো যাই হোক, এই বিষয়টা অনেক গবেষণার দাবি রাখে। মানে পৃথিবীর কোনো দেশে এটা আছে, সেই সমাজ বাস্তবতা আর আমাদের সমাজ বাস্তবতা এক না। তা সত্ত্বেও আপনি করতে চাইলে এটা নিয়ে আরও অ্যানালাইসিস করার বিষয় আছে, গেল এটা। আচ্ছা, আপনি বলেছেন যে অভিন্ন, আমি যদি এই বিষয়ে একটা ভিডিও করেছি, আপনারা সে ভিডিও দেখতে পারেন, অনেকটা একই ধাঁচের আলোচনা হচ্ছে। অভিন্ন আইনে সকল নারীদেরকে বিবাহবন্ধন, তালাক এবং
পিতৃ সম্পদ বন্টনের সুযোগ সুবিধা করা। এরা কি পাগল না মাতাল না আমি কি আমি জানি না। মানে আরে ভাই, বাংলাদেশে তো বিভিন্ন ধর্মের মানুষ তাদের বিবাহ এবং সম্পদ বন্টনগুলা তাদের ধর্মীয় আইনে করে থাকে রে ভাই, রাষ্ট্রীয় আইনে করে না। হ্যাঁ, যদিও এটা ওনারা ঐচ্ছিক রেখেছে যে এখানে রাষ্ট্রীয় একটা আইন করা যেতে পারে। আপনার একটা ভালো জায়গারে গাঁও বানাইয়া পরে আবার সেই জায়গায় ভালো করবেন কীভাবে সেই চিন্তা করতেছেন কেন? আপনার কি খায় কাম নাই? বাতিক আছে আপনার? হ্যাঁ, যাই হোক, মানে কি বলবো আসলে, ওনারা আমাদের মা এবং নানি দাদিদের বয়সী মানুষ, যদিও ওনাদের চুল পেকেছে কিন্তু বুদ্ধি পাকছে কিনা আমি জানি না, আর না হলে ওনাদের মানে শয়তানি বুদ্ধিটা থেকেই গেছে, এটাও হইতে পারে। যাই হোক, তো সম্পত্তি বন্টন আসলে এইটা ইসলাম ধর্মের ফ্যাক্টর না, এটা কোনো ধর্মের মানুষই মনে করে না যে সে অন্য ধর্মের মতে বা স্পেসিফিক কোনো আইন মতে সে সম্পদ নিবে, সে বিবাহ করবে, সে তালাক দিবে, এটা সে মনে করে না। পৃথিবীর কোনো কোনো দেশে আছে, সেই বাস্তবতা ভিন্ন। আপনি আগে এই দেশটারে সেই দেশের মতো করে লন, অর্থনৈতিক অবস্থা, সামাজিক অবস্থা, শিক্ষাগত অবস্থা সেই জায়গায় যান, তারপরে করার চেষ্টা করেন। মানে ওইগুলো না করে আগে আইন নিয়ে আসতেছেন, কারণটা কি? আপনার উদ্দেশ্য কি? এই গেল এই সম্পত্তি বন্টনের বিষয়গুলো। আর একটা গুরুত্বপূর্ণ বিষয় ছিল, সেটা হলো যে কি আপনার এই যেটা খুবই বাজে একটা ব্যাপার, যে যৌনকর্মীদেরকে সমাজে শ্রমিক হিসাবে স্বীকৃতি দেওয়ার। প্রথম কথা হলো যে সমাজে এতক্ষণ তো কোনো না কোনো দেশে অন্যান্য যে বিষয়গুলো আলোচনা আমরা এতক্ষণ করেছি, সেই সব বিষয় পৃথিবীর কোনো না কোনো দেশে এর অস্তিত্ব ছিল, কিন্তু যৌনকর্মীদেরকে শ্রমিক হিসাবে বন্দোবস্ত করার অস্তিত্ব পৃথিবীর কোথাও নাই, কোনো ধর্ম না, কোনো বর্ণ না, কোনো সমাজেও না, আগেও ছিল না, এখনও নাই, ভবিষ্যৎ থাকবে কিনা জানি না। প্রথম কথা হলো যে সমাজে যে মেয়েরা পতিতাবৃত্তি করে তার সংখ্যা বাংলাদেশের পরিসংখ্যান অনেক কম। কীরকম? বাংলাদেশে 18 কোটি বা 16 কোটি বা 20 কোটি লোক যদি মতান্তরে আমরা মনে করি, সেখানে অনলি 1 লক্ষ আছে পতিতাবৃত্তি। তো 1 লক্ষ পতিতাবৃত্তির ভিতরে একটা করে পতিতা যদি আপনি চেক করেন, একজন পতিতা আপনাকে বলবে না যে সে স্ব-ইচ্ছায় প্রণোদিত হয়ে সে এই পেশা আসছে। সে কোনো না কোনো ব্ল্যাকমেইলের মাধ্যমে, অথবা তাকে বিক্রি করা দেওয়া হয়েছে, অথবা তাকে পাচার করা হয়েছে, কোনো না কোনো তার ইচ্ছার বিরুদ্ধে কোনো প্রক্রিয়ায় এসে সে এই পেশায় যুক্ত হতে বাধ্য হয়েছে, এবং সে প্রতিনিয়ত এই পেশা থেকে বাঁচতে চায়, সে স্বাভাবিক পেশায় জীবন ধারণ করতে চায়। কেন? আপনি তো তাকে পুনর্বাসন করার কথা বললেন না, আপনি তো তাকে স্বাভাবিক পেশায় এনে কর্ম দিয়ে তার জীবনটা সুন্দর করার কথা বললেন না। আপনার উদ্দেশ্য কি? আপনাকে যে পতিতা বলে, অনেক হুজুররা এগুলো বলে ফেলে, মানে এই আলোচনা থেকে আপনার পতিতা অনিবার্যভাবেই চলে আসে। আপনি কি সেই স্টক হোল্ডারদের কোনো ভূমিকা নিয়েছেন? কয়টা পতিতাদের সাথে কথা বলছেন যে সে শ্রমিক হতে চায়? সেই আপনাদের এই সংস্কার লিস্টে কয়টা পতিতার বক্তব্য আছে? কয়টা পতিতার স্টেটমেন্ট নিয়েছেন আপনি যে সে শ্রমিক হতে চায় এই পেশায় থেকে? আমি তো একটা আপনি দেখাইতে পারবেন না। অতএব আপনি তাকে শ্রমিক বানানোর অধিকার আপনার নাই। দ্বিতীয় কথা, সে তো তার পেশায় থাকতে চায় না, সেই পেশা থাকতে চায় না, সেই পেশা বাধ্য হয়ে থাকতে চায়। তাকে ওই পেশা থেকে এনে উত্তরণ করে তার ধর্মীয় চিন্তাধার আলোকে, অথবা ধর্মীয় চিন্তা না আলোকে, রাষ্ট্রচিন্তার আলোকে তাকে একজন নাগরিক হিসেবে তৈরি করেন। আপনি তাকে কেন বানাইতে চাইলেন পার্মানেন্টলি?